গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেন্ট জেভিয়ার্স কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পঞ্চম শ্রেণীর ছাত্রদের আহ্বান জানাচ্ছি আমার প্রথম বিজ্ঞান ক্লাসে। আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। তোমরা সবাই বই পেয়ে গেছো আশা করি। দেখো, তোমাদের প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। তো আমি হচ্ছে শ্রেণী পঞ্চম, বিষয় বিজ্ঞান, আর বিষয় শিক্ষক আমি বিষয় শিক্ষক প্রজ্ঞা রায়। আর আজকে তোমাদের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। প্রথম অধ্যায়ের নাম, এটা পর্ব 1, প্রথম দিনের ক্লাস, সেজন্য পর্ব 1 লিখেছি। এটা হচ্ছে আমাদের পরিবেশ। তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ। তো দেখো, আমাদের পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে কি আছে? গাছপালা আছে, মানুষ আছে, তারপরে বাড়ি ঘর, পশু পাখি, সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশের উপাদান প্রথমে আছে, দেখো পরিবেশের উপাদান। এই দেখো, তোমাদের বইটা সামনে খোলো, বইয়ের দিকে তাকাও। এই দেখো ছবি দেওয়া আছে, ছবির দিকে দেখো। একটা গরু এখানে পানি খাচ্ছে, মানুষ রিক্সা করে যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো আমাদের এই পরিবেশের উপাদান, আবার পরিবেশের উপাদান দেখো দুই প্রকার, কি জীববস্তু আর হচ্ছে জড়বস্তু। পরিবেশের উপাদান হচ্ছে 2 প্রকার, জীববস্তু আর জড়বস্তু। জীববস্তু কি? যেমন মানুষ, জীব জন্তু, গাছপালা। গাছপালারও তো প্রাণ আছে, তোমরা জানো। আর জড়বস্তু কি? যেমন মাটি, পানি, বায়ু, টেবিল চেয়ার। এই যে টেবিল চেয়ার, এগুলো বই, খাতা, কলম, এগুলো হচ্ছে জড়বস্তু। দেখো জীব কিভাবে জড়বস্তুর উপর, আমরা কিন্তু এই জড়বস্তুর উপর নির্ভরশীল। জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, দেখো তোমরা একটু এটা দেখে নাও বা তুলে নিতে পারো, নোট করে নিতে পারো। জীব কিভাবে, আমাদের এখন একটা প্রথম প্রশ্নটা আসে, প্রথম প্রশ্নটা আলোচনা করি। জীব কিভাবে জড়বস্তুর উপর টেক্সট বইটা প্রতিটা লাইন পড়ে আন্ডারলাইন করে রাখবে। দেখবে যে ওর ভিতর থেকেই তোমরা সবকিছু খুঁজে নিতে পারবে। নিজেরাই বইয়ের পড়ে পড়ে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন তৈরি করে উত্তর লিখে ফেলবে। টেক্সট বইটা বারবার পড়বে, মুখস্থ করে ফেলবে পড়তে পড়তে, আর আন্ডারলাইন করবে, কালার পেন দিয়ে আন্ডারলাইন করে রাখবে। তো দেখো জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। মানুষ, আমি বলেছি মানুষ, গাছপালা, এগুলো হচ্ছে জীব। তো প্রথমে মানুষ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। প্রথম হচ্ছে মানুষ কিভাবে জড় বস্তু উপর নির্ভরশীল। 1 নম্বর বা পয়েন্ট দিয়ে লিখতে পারো।
শ্বাস গ্রহণের জন্য মানুষের কি শ্বাস গ্রহণের জন্য মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ুটা কি বায়ুটা হচ্ছে জড় বস্তু তা মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু গ্রহণ করে শ্বাস গ্রহণের জন্য বায়ু লাগে পান করার জন্য পানি মানে মানুষ আমরা বলছি কি এই যে জীব এবং জড় একে অপরের উপর নির্ভরশীল মানে জীব ও জড়র ভিতর একে অপরের যে সম্পর্কটা আছে তো জীব কিভাবে আসলে জড়বস্তুর উপর আমরা নির্ভরশীল তো জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল প্রথমেই আমরা শ্বাস না দিলে তো বাঁচবো না শ্বাস গ্রহণের জন্য বায়ু শ্বাস গ্রহণের জন্য বায়ু এইভাবে পয়েন্ট করে করে তোমরা লিখবা শ্বাস গ্রহণের জন্য বায়ু পান করার জন্য পানি ফসল ফলানো ও বাসস্থান নির্মাণের জন্য মাটি আসবাবপত্র যন্ত্রপাতি পোশাক ফসল ফলানোর জন্য আসবাবপত্র যন্ত্রপাতি দেখো জীব কি আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল তা আমরা প্রথমে আসবে মানুষ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল দেখো শ্বাস গ্রহণের জন্য বায়ু পান করার জন্য পানি ফসল ফলানোর জন্য মাটি আসবাবপত্র যন্ত্রপাতি পোশাক ইত্যাদি এগুলো মানুষ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল সেইগুলো এই শ্বাস গ্রহণের জন্য প্রথমত বায়ু পান করার জন্য পানি ফসল ফলানোর জন্য মাটি আসবাবপত্র যন্ত্রপাতি পোশাক ইত্যাদির জন্য হচ্ছে মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল আর অন্যান্য প্রাণী কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল তোমরা পয়েন্টগুলো দেখে নাও আমি তারপরে বলছি মানুষ ছাড়াও তো অন্যান্য প্রাণী আছে অন্যান্য প্রাণী কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল যে বসবাসের জন্য যেমন পোকামাকড় কেঁচো বসবাসের জন্য যেমন পোকামাকড় কেঁচো সাপ এরা বসবাসের জন্য পোকামাকড় কি গাছে বাস করে অনেক পোকামাকড় মাটিতে থাকে
কেঁচো মাটিতে থাকে, সাপ মাটিতে পানিতে দুই জায়গায় থাকে। তো বসবাসের জন্য যেমন পোকামাকড়, কেঁচো, সাপ পানিতে, এর ভিতরে পানিতে বসবাস, যেমন মাছ, তিমি ইত্যাদি। আবার উদ্ভিদের নির্ভরশীলতা আছে। কি কি? যে খাদ্য তৈরি আর আবাসস্থল। উদ্ভিদের নির্ভরশীলতা এটা হচ্ছে আলাদা পয়েন্ট, এটার সাথে না। উদ্ভিদের নির্ভরশীলতা কি কি? জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? উদ্ভিদের নির্ভরশীলতা কি? উদ্ভিদের নির্ভরশীলতা হচ্ছে খাদ্য তৈরি আর আবাসস্থল। আবাসস্থল উদ্ভিদের নির্ভরশীলতা হচ্ছে খাদ্য তৈরি আর আবাসস্থল। উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? মাটি থেকে পানি নেয়, বিভিন্ন পুষ্টি উপাদান নেয়। তারপরে আর হচ্ছে আবাসস্থল, অনেক উদ্ভিদের আবাসস্থল তো দেখো মাটিতে, তাই না? প্রাণী উদ্ভিদ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? দেখো, এবার হচ্ছে আমরা জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল এতক্ষণ দেখলাম। এবার হচ্ছে প্রাণী ও উদ্ভিদ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী ও উদ্ভিদ কিভাবে একে অন্যের প্রতি প্রাণী ও উদ্ভিদ কিভাবে একে অপরের নির্ভরশীল? দেখো, প্রাণী হচ্ছে খাদ্য, অক্সিজেন গ্রহণ, তারপরে খাদ্য, আবাসস্থল, বাসস্থান, আসবাবপত্র তৈরি। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? খাদ্য তৈরি, উদ্ভিদের বৃদ্ধি, পরাগণ, বিস্তরণ, পুষ্টি উপাদান গ্রহণ। প্রাণী কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে সম্পর্ক, এবং এরা একে অপরের, আমরা প্রাণী, আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদও আমাদের উপর নির্ভরশীল। প্রাণী কিভাবে উদ্ভিদের, আশা করি তোমরা লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ, উদ্ভিদের উপর নির্ভরশীল। কি কি? অক্সিজেন গ্রহণ, তারপর হচ্ছে খাদ্য, আমরা কি খাই না? শাক সবজি, এই যে ফল মূল সব খায় না?
খাদ্য যেমন কাণ্ড পাতা, খাদ্য কি যেমন কাণ্ড, কাণ্ড কি আমরা যে শাকটাকে এগুলো কাণ্ড, পাতা, ফল, মূল ইত্যাদি। আমরা শাকের ডাঁটা খাই, তারপরে দেখো পাতা খাই, শাকের পাতা খাই, ফলমূল খাই, বিভিন্ন রকম ফলমূল খাই, তার ইত্যাদি। আর আবাসস্থল, আবাসস্থল আগে তো আমরা জীব জড়, আমরা আগে যে প্রশ্নটা দেখলাম জীব ও জড়, এবার হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে, তাই না? তো আবাসস্থল যেমন পাখি, যেমন পাখি, কাঠবিড়ালি, ইত্যাদি। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। কি করে? উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। পাখি তো গাছে বাস করে, কাঠবিড়ালি গাছে থাকে, তাই না? আবার হচ্ছে বাসস্থান তৈরি, আসবাবপত্র তৈরি। বাসস্থান তৈরি আমাদের ঘর বাড়ি তৈরি করতে কি কাঠ লাগে? তো বাসস্থান তৈরি, আসবাবপত্র, এই যে টেবিল চেয়ার, আসবাবপত্র তৈরি। তাহলে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? অক্সিজেন গ্রহণ, আমরা গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ত্যাগ করে সেই গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। আর উদ্ভিদ কি আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? অক্সিজেন গ্রহণ, খাদ্য যেমন কাণ্ড, পাতা, ফল, মূল ইত্যাদি। আবাসস্থল যেমন পাখি, কাঠবিড়ালি ইত্যাদি। বাসস্থান তৈরি, আসবাবপত্র তৈরি। এখন উদ্ভিদ কিভাবে দেখে নাও। এখন উদ্ভিদ কিভাবে প্রাণী নির্ভরশীল? উদ্ভিদ কিভাবে প্রাণী উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? মুছে দিলাম। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? তোমরা বলতে পারবা উদ্ভিদ কিভাবে প্রাণী? তোমরা কি আবার বলতে পারবা? নিশ্চয় বলতে পারবা, কারণ আমি যেহেতু ওটা বলেছি যে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, তোমরা উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল আশা করি তোমরা বলতে পারবা। খাদ্য তৈরি, খাদ্য তৈরি প্রথম যে বানাতে খাদ্য তৈরি, খাদ্য তৈরি, তারপরে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, পরাগায়ন, বিস্তরণ, উদ্ভিদের বৃদ্ধি, পরাগায়ন, বিস্তরণ, তারপর হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান গ্রহণ। উদ্ভিদের বৃদ্ধি, পরাগায়ন, বিস্তরণ ইত্যাদি।
উপাদান গ্রহণ। এক কথায় বলতে পারো, তোমরা কি ছাদে, তোমার বাড়ির ছাদে গাছ লাগাও, সার দাও, এগুলো কি প্রাণীর উপর নির্ভরশীল না? তারপরে যে পাখিরা বিভিন্ন গাছ থেকে ফলমূল নিয়ে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, ওটাও হচ্ছে প্রাণীর উপর নির্ভরশীল। তারপরে খাদ্য তৈরির জন্য প্রাণীর উপর নির্ভরশীল। যাই হোক, তোমরা এবার বুঝতে পারছো যে প্রাণী উদ্ভিদ কিভাবে একে অন্যের প্রতি নির্ভরশীল। এই তিনটা পয়েন্ট, এখানে এই তিনটা পয়েন্ট দিলে হবে, আর ওখানে যে পয়েন্টগুলো দিচ্ছি ওখানে মনে হয় 4-5টা পয়েন্ট দিচ্ছি, এগুলো জানলেই তোমাদের হবে। এখন দেখো, খাদ্য তোমাদের বইয়ে আছে, দেখো খাদ্য শৃঙ্খল আছে, খাদ্য জাল আছে। এবার কি খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খলটা জানতে হবে। খাদ্য শৃঙ্খলটা হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ থেকে খাদ্য সরবরাহের খাদ্য তোমরা কিভাবে প্রক্রিয়াটি কি দেখো, আমরা উদ্ভিদ গ্রহণ করি, আবার দেখো ব্যাং, যেমন ঘাস ফড়িং ঘাস খায়, আর ঘাস ফড়িংকে ব্যাং খায়। এই যে একটা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি ধরো না থাকতো তাহলে কিন্তু পৃথিবী ব্যালেন্স থাকতো না। এইভাবে ব্যালেন্স করে চলছে। ঘাস খাচ্ছে ঘাস ফড়িং ঘাস খাচ্ছে, ঘাস ফড়িংকে খাচ্ছে হচ্ছে ব্যাং। দেখো ঘাস ফড়িং ব্যাং, ঘাস ফড়িং ব্যাং, সাপ, আর সাপ ঈগল। ঘাস ফড়িং সাপ ঈগল। ঘাসকে কে খাচ্ছে? ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাংকে কে খাচ্ছে? সাপকে কে খাচ্ছে? ঈগল। এইভাবেই কিন্তু আমাদের পৃথিবীতে সবকিছু ব্যালেন্স হয়ে আছে। তাহলে কি খাদ্য শৃঙ্খল কি? উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের খাদ্য তো বললে ভালো শোনা, শক্তি প্রবাহের, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে খাদ্য শৃঙ্খল। প্রথম যে খাদ্য শৃঙ্খলটা ঘাস ফড়িং ব্যাং সাপ ঈগল, এটা বললে ঘাস ফড়িং ঘাস থেকে শক্তি পাচ্ছে। এই দেখো, এই যে আবার সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়।
বাস্তু সংস্থান উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু, প্রতিটি খাদ্য শৃঙ্খলের যে শুরুটা হচ্ছে সবুজ উদ্ভিদ। আর খাদ্য জাল, দেখো খাদ্য জাল হচ্ছে যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে, যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলে অন্তর্ভুক্ত, যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। এই ছবিটা দেখো, এখানে দেখো ছবি দেওয়া আছে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। আর এইখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এইখানে দেখো এই ঘাস কে খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, ঘাস ফড়িং খাচ্ছে, খরগোশ খাচ্ছে, খরগোশ, সাপ, আবার খরগোশ, সাপ, ঈগল আবার ইঁদুর খাচ্ছে। মানে এই যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জাল তৈরি হয়। বিভিন্ন খাদ্য শৃঙ্খল নিয়ে তোমরা ছবি দেখো, বইয়ের ছবি দেখো, বিভিন্ন খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জাল তৈরি হয়। তাহলে খাদ্য জালটা আমরা কি লিখতে পারি? অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। খাদ্য জাল অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। অনেক, যেমন ঈগল, দেখো তোমাদের বইয়ে ঈগল থেকে কি কি আছে? ঈগল কি খায়? সাপ, ইঁদুর, ব্যাঙ, সাপ, ইঁদুর, ব্যাঙ, খরগোশ, কাঠবিড়ালি, আর সাপ কি খায়? ব্যাঙ, খরগোশ, ব্যাঙ, খরগোশ, ব্যাঙ, খরগোশ, ইঁদুর ইত্যাদি। তাহলে খাদ্য জাল কি? অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। যেমন ঈগল কি? সাপ, ইঁদুর, কাঠবিড়ালি খায়, সাপ আবার ব্যাঙ, খরগোশ, ইঁদুর ইত্যাদি খায়। তো বাস্তু সংস্থান, আমরা এখানে একটা দেখো, এখানে বলেছিলাম যে বাস্তু সংস্থানে এখানে আন্ডারলাইন করো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। বাস্তু সংস্থানটা কি? বাস্তু সংস্থান কি? জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। বাস্তু সংস্থান, বাস্তু সংস্থান হচ্ছে জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। বিভিন্ন স্থানের জীব জড়
বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানে সকল জীব, কোন স্থানে জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন আমরা তো জীব যে বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা তো দেখেছি। জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানে জীব ও জড় এবং এদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া হলো বাস্তু সংস্থান। এদের মধ্যে পারস্পরিক ক্রিয়া হলো বাস্তু সংস্থান। দেখো এখন তোমাদের আরেকটা জিনিস এখানে পরাগায়ন ও বীজের বিস্তরণ, এই জিনিসটা দেখানো বলা আমি স্কিপ করে গেছি। দেখো উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয় এবং সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি পরাগায়নে সাহায্য করে। পরাগায়নে কারা সাহায্য করে? পাখি, মৌমাছি ইত্যাদি। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়া হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস করতে সাহায্য করে। এভাবে পরিবেশ উদ্ভিদ একে অপরের উপর নির্ভরশীল। তাহলে এই যে এখানে আন্ডারলাইন করবে, পড়বে আর আন্ডারলাইন করবে। তাহলে কি বীজের বিস্তরণ কি? এখান থেকে দুইটা পয়েন্ট পেলাম, বীজের বিস্তরণ আর পরাগায়ন। বীজের বিস্তরণ আর পরাগায়ন। আরেকটা কি? পরাগায়ন। বীজের বিস্তরণ কি? যে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়া হলো বীজের বিস্তরণ। মাতৃ উদ্ভিদ থেকে মাতৃ উদ্ভিদ থেকে দেখো গাছ থেকে বিভিন্ন ফলমূল পড়ে আবার সেই মাটিতে গাছ জন্মায় না, সেটা বলছে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। বীজের বিস্তরণে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। পরাগায়ন। এবার পরাগায়ন কি? উদ্ভিদের ফুল থেকে ফলে ও বীজে, উদ্ভিদের ফুল থেকে ফলে ও বীজে পরিণত হওয়াকে উদ্ভিদের ফুল থেকে ফলে ও বীজে পরিণত দেখো ফুল থেকেই কিন্তু ফল আর বীজ হয়। ফুল থেকে কি হয়? ফল, আর ফল থেকে হচ্ছে বীজ। আর পরাগায়নে সহায়তা করে কারা? মৌমাছি, পাখি, এরা হচ্ছে পরাগায়নে সহায়তা করে। পরাগায়নে সহায়তা করে মৌমাছি, পাখি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমার আজকের ক্লাস এই পর্যন্তই।
তোমাদের সকলকে ধন্যবাদ। আর সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আমি রাখছি। থ্যাংক ইউ।